ওকে, একটু ওয়েট করো, হ্যাঁ এক সেকেন্ড। দেখো এখানে একটা পেজ তুমি দেখতে পাচ্ছ, একটু বলবো আমাকে, একটু সাউন্ড ঠিক আছে কিনা, হ্যাঁ আমার কথাগুলো ক্লিয়ার কিনা, একটু কষ্ট করে বলবো। আচ্ছা, আমরা একবারে প্রথম পেজ থেকে আসছি, যে তোমার খাতার উপরে যে পেজটা আছে, হ্যাঁ সেই পেজটা থেকে। এখানে তোমার লেখা আছে কি, মাধ্যমিক ও তোমার উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা। এখন দেখো এটার উপরে এখানে শিক্ষা বোর্ডের নাম এখানে লেখা আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, তুমি এখানে শুধু ঢাকা লিখবে, আর কিছু লেখা নেই। এই হচ্ছে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার। তোমাদের সম্ভবত রেজিস্ট্রেশন মনে হয় না, হয়েছে? রেজিস্ট্রেশন হয়েছে তোমাদের কলেজে? রেজিস্ট্রেশন হয়েছে? হ্যালো স্যার এসএসসি টাই দিব না? হ্যাঁ, কলেজে তোমার কি রেজিস্ট্রেশন হয়েছে কিনা সেটা বলছি। জি স্যার, রেজিস্ট্রেশন হয়েছে। আচ্ছা, রেজিস্ট্রেশন হইলো অষ্টম অথবা নবম শ্রেণীতে যে রেজিস্ট্রেশন আছে সেই অনুযায়ী দিতে হবে। এখানে অষ্টম এবং নবম শ্রেণীতে যে রেজিস্ট্রেশন আছে। এখন পরীক্ষার্থীর নাম ইংরেজি ক্যাপিটাল লেটারে লিখবে একবারে স্পষ্ট ভাবে। আমি যদি মনে করো আমার নামটাই লিখি, হ্যাঁ এটা পি এ এল এ এস এইচ এভাবে লিখবা, একটু গ্যাপ দিয়ে লিখবা, সি এইচ এ এন, হ্যাঁ এটা ডি, আর এই কি তোমার আর, এটা কি পি এ। ঠিক একই ভাবে তোমার পিতার নাম লিখতে পারবো, তোমার নাম এসএসসি এখানে দেখবা। তুমি একবারে মুখস্থ করে লেখা দরকার নেই, খুব তাড়াতাড়ি ফাস্ট স্মার্টনেস দেখানো দরকার নেই। তোমার এসএসসি যে সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেট অনুযায়ী তুমি এটা লিখবে, এসএসসি সার্টিফিকেট অনুযায়ী। এটাও এসএসসি সার্টিফিকেট অনুযায়ী পরীক্ষার মাতার নাম এটা তুমি লিখতে হবে। আমরা যে অ্যাসাইনমেন্টটা করতে এসেছি এটা কোন সাবজেক্টে? রসায়ন কি তোমার প্রথম পত্র? আর রসায়ন প্রথম পত্রের আমরা সাবজেক্ট কোডটা জানি, সাবজেক্ট কোড 17 কি বলতো 6, এই হচ্ছে 176। তারপর তুমি বিষয়ের নাম, আমাদের সাবজেক্টটা কি রসায়ন, এই তোমার বিষয়ের নাম রসায়ন, হ্যাঁ এই হচ্ছে রসায়ন। এটা তুমি এখানে লিখে দাও, ইংরেজিতে লেখা লাগবে না, যেভাবে লিখতেছি ঠিক সেভাবে লিখবা, এর বাইরে যাবে না। আর এটা ইংরেজিতে লিখে দেবে, এগুলো বাংলায় লিখবা না। 176 নাম্বারগুলো যেগুলো আছে এই এখানে, যে এরা যদি ইংরেজিতে নাও বলতা তারপর ইংরেজিতে লিখবা, হ্যাঁ কোনো বাংলায় লেখা লিখবা না। অ্যাসাইনমেন্ট ক্রমিক নাম্বার, এখানে একটা অ্যাসাইনমেন্ট ক্রমিক নাম্বার আছে, দেখো আমি যদি এটা একটু নিচে যদি যাই ভাই, ও নিচে গেলে তো আর ই করা যাবে না, এটাকে এই করতে হবে, এটাকে এভাবে একটু কেউ স্ক্রিনশট নিলে নিয়ে নাও যদি দরকার হয় তোমার। ওকে, আমরা এটাকে একটু ক্লিয়ার করে দেব, হ্যাঁ ক্লিয়ার করে আমরা একটু নিচে যাব, হ্যাঁ ওকে। তাহলে এখানে আমাদের অ্যাসাইনমেন্টের আমাদের এখানে একটা ক্রমিক নাম্বার আছে, দেখো ক্রমিক নাম্বার ইংরেজিতে আমরা এখানে, এটা কত নম্বর অ্যাসাইনমেন্ট ভাই? 1, এই তোমার 1 ক্রমিক নাম্বার। আমাদের কেমিস্ট্রিতে টোটাল অ্যাসাইনমেন্ট কয়টা ভাই? স্যার 10টা। তোমার এই প্রথম সপ্তাহে অ্যাসাইনমেন্ট কয়টা? স্যার একটা। আমরা যেটা আছে সেটা 1 নম্বর। এখন তুমি অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবা, অ্যাসাইনমেন্টের শিরোনাম মানে ওই অধ্যায়ের নাম, ওই অধ্যায়ের নামটা কি? আমরা কোন অ্যাসাইনমেন্টটা করতে এসেছি? গুণগত রসায়ন, এই হচ্ছে তোমার গুণগত রসায়ন, হ্যাঁ তোমার কালকে হলে আর আজকে আর এই ঝামেলা হতো। এখন দেখো এটা হচ্ছে গুণগত রসায়ন, এটা লেখা শেষ। এখন তুমি দেখো নিচে এই পর্যন্ত তোমার কাজ, এরপর নিচে আর তোমার কোনো কাজ নেই। দেখো এটা হচ্ছে নিচের অংশ মূল্যায়নকারী শিক্ষক পূরণ করবে, এটা তোমার না, তুমি এখানে হাতও দেবো না, মানে কোনো কলমই করবে না। আমাদের লেখাগুলো লিখবো বল পেনে। কোন ধরনের বল পেন? যে কালো বল পেন যেগুলো, হ্যাঁ সেগুলো। আমাদের কালারটা হবে কি তোমার ব্ল্যাক কালার হবে, হ্যাঁ ব্ল্যাক বল পেন ব্যবহার করব। এখানে কোনো আমরা ওই যে কালো কালারের জেল পেন ব্যবহার করব না, একটু স্মার্টনেস লেখা একটু সুন্দর সেটা না, কাগজটা একটু নষ্ট হয়ে যায়। এটা নিচে যেটা থাকবে, এটা নিচে এই যে নিচে তুমি যেটা দেখতে পাবা, এটা নিচে তুমি যেটা দেখতে পাবা এগুলো হচ্ছে তোমার শিক্ষকদের, টিচাররা এটা করবে, এটা তোমার কোনো কাজ না। আমি তারপর তোমার অনেক সময় কিউরিওসিটি থাকে নিচের অংশে কি আছে একটু দেখি নাকি, হ্যাঁ সেই জিনিসটা আমরা একটু দেখি। দেখো
এটা হচ্ছে আমরা একটু ডিলিট করে দিয়ে নিচে একটু যাবো। দেখো এখন তোমার এখানে একটু দেখো, এটা হচ্ছে দেখো শিক্ষকের কাজ, তোমার কোনো কাজ নেই। দেখো নিচে শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এটা 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 হচ্ছে শিক্ষকদের কাজ, আর এটা হচ্ছে কলেজের কাছে। এই কাজে আবার আমরা হাত দেবো না, হয়তো সময় নষ্ট করবো। ওকে, আর এটা নিচেরটা হচ্ছে শিক্ষা বোর্ডের কাজ। তার মানে তুমি বুঝতে পারতেছো যে এখানে প্রত্যেকটা অংশই গুরুত্বপূর্ণ। যদি এই খাতাটা শিক্ষা বোর্ডে যদি যায়, তাহলে এই অংশগুলো দাগাদাগি করা যাবে না, নষ্ট করা যাবে না, পেজটা ভালো রাখতে হবে, প্রিন্টটা ভালো করবা, তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা খুব স্পষ্ট ভাবে লিখবা। তাহলে তোমার কি হবে, যে এই খাতায় তোমার কোনো ভুল হবে না। তোমাকে আইডেন্টিফাই, তুমি খাতায় লেখাটা যত ফাস্ট লেখো না কেন, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, বিষয় কোড, বিষয়ের নাম, তারপর তোমার রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো খুব কেয়ারফুল। এগুলো যদি ভুল হয়ে যায় তোমার সবকিছু ভুল হয়ে যাবে। ওকে, এই হচ্ছে আমাদের কাজ, আর এই অংশে আমাদের কোনো কাজ নেই। এই পর্যন্ত কি তোমরা ক্লিয়ার? আমি যতটুকু কথা বলছি এই পর্যন্ত কি ক্লিয়ার? ভাই কথা বলতে হবে। স্যার হ্যাঁ, স্যার কভার পেজটা কি প্রিন্ট করব নাকি ফটোকপি করব? প্রিন্টের ফটোকপি, তুমি যে ফটোকপি করবা, ফটোকপি করতে হলে তো তোমার প্রিন্ট লাগবে, তাই না? তুমি এক কপি প্রিন্ট করো আর অন্যগুলো ফটোকপি করো। আর যদি মনে করো না প্রিন্ট, আমি চাই তুমি টাকা খুব কম খরচ করো, তুমি এটা ফটোকপি করো, ভালো একটা ফটোকপি মেশিন থেকে তুমি যদি ফটোকপি করো, তাহলে প্রিন্টের মতোই দেখতে মনে হবে। কথা কি বুঝছো? একই রকম মনে হবে, এর মধ্যে কোনো পার্থক্য মনে হবে না। হ্যাঁ, আর যদি হয়তো তুমি যদি 10টা প্রিন্ট করো, ওরা করবে কি একটা প্রিন্টে 5 টাকা করে রাখবে, তোমার 50 টাকা নষ্ট করবে। হয়তো বাবা আমার 10 টাকায় তুমি নষ্ট করবা কেন? একটু সাশ্রয়ী হইতে হইবে, হ্যাঁ, একটু মিতব্যয়ী হইতে হইবে, তা নয়তো সমস্যা। আর 10টা যদি তুমি ফটোকপি করো, হয়তো তোমার 15-20 টাকা নেবে। হ্যাঁ, এক একটা দোকানে এক এক রকম, এর বেশি নেবে না। এটা হচ্ছে তোমার এই টোটাল কাজ। এখন দেখো এই পর্যন্ত তোমার মনে কোনো যদি কোশ্চেন থাকে আমাকে বলতে পারো, তারপর আমরা মেইন ইসে যাব। ভাই কথা বলতে হবে কিন্তু। কারো কোনো অবজারভেশন আছে? না স্যার। না স্যার। একটু কথা বললো, কারণ ছেলেরা অনেক স্মার্ট, ওরা কথা বলবে না, ওরা অনেক লজ্জা পায়। হ্যাঁ, okay. তাহলে আমাদের এই পেজ শেষ। এখন আমাদের কোশ্চেন হচ্ছে, স্যার আমরা কোন পেজে লিখবো? A4 সাইজের পেজে না লিগ্যাল? কোন পেজে? লিগ্যাল পেজটা কি স্ট্যান্ডার্ড কোন পেজ না। হ্যাঁ, এটাকে দেখতেও ভালো লাগে না, এটা সাইজ থেকে একবারে বেস সাইজ টাইপের। হ্যাঁ, দলিল টলিল করতে যদি তোমার লাগে, তখন তোমরা লিগ্যাল পেজ ব্যবহার করবা। হ্যাঁ, যদি বড় বড় অ্যাসেট টেসেট কেন, দলিল টলিল যদি করা লাগে তোমার, তখন লিগ্যাল। আমরা এই পেজগুলো A4 সাইজের পেজ ব্যবহার করি। এখন A4 সাইজের, হ্যাঁ বলো, A4 সাইজের আমরা পেজটা ব্যবহার করব। এখন A4 সাইজের, এখন তুমি কি করবে, এটা কভার পেজে থাকবে। কভার পেজে যদি এটা যদি তোমার থাকে, A4 সাইজের পেজে তুমি কিভাবে লিখবা সেটা আমি বলে দিচ্ছি। এখন স্যার আমরা কি এক সাইডে লিখবো নাকি বোথ সাইডে লিখবো? এখন স্যার এটা তো অ্যাসাইনমেন্ট, এটা তো কোশ্চেনের অ্যানসারের মতো না। হ্যাঁ, আমরা কি এক পিস করে লেখো, এক পিস করে, কোনো ব্যাপার না, এক পিস করে। আর তুমি যদি কেউ বোথ সাইডে লেখে সেটাও কোনো ব্যাপার না, কিন্তু আমি তোমাকে সাজেস্ট করব তুমি বোথ সাইডে লেখো, এপিট ওপিট দুই সাইডে লেখো। এক পেজ এক সাইডে লিখতে হবে, হয়তো টাকা নষ্ট করে লাভ কি? একটা পেজ এই উঠানোর কারণে দেখতে তোমার কি টিচার ভুল করে ফেলবে। এবং এটা লেখার সময় অবশ্যই প্রত্যেকটা পেজের নিচে পিটিও, প্লিজ টার্ন ওভার, মানে অপর পৃষ্ঠায় দৃষ্টব্য, এই অংশটা লিখে নেবে, তাই টিচার বুঝতে পারবে যে এর পরের অংশে আছে। অনেক সময় হয় কি, টিচার অনেক কেয়ারলেস থাকে। হ্যাঁ, আমার কথাই আমি বলি, আমি যতগুলো উদাহরণ দিই আমার কথাই বলি, আমি অনেক কেয়ারলেস। সো আমি দেখা যাচ্ছে এটা হয় না, কেয়ারলেস, পিটিও তোমার যদি চোখে পড়ে, তখন আমি সামনের পৃষ্ঠাটা দেখবো যে স্টুডেন্ট কিছু লিখছে কিনা। এই কারণে যখন লেখাটা শেষ হয়ে যাবে, তখন দুইটার নিচে একটা সিম্বল, এরকম একটা, এখানে একটা এই ধরনের একটা সিম্বল, একটা সাইন ব্যবহার করো, এখানে এরকম একটা সাইন ব্যবহার করো, বা এখানে সমাপ্ত, যে কোনো একটা দাও, তাই টিচার বুঝতে পারবে। আর যতক্ষণ না হবে ততক্ষণ পিটিও, হ্যাঁ, এটা তুমি ব্যবহার করবে, তাহলে তোমার কি হবে জিনিসটা। এখন আরেকটা কোশ্চেন হচ্ছে, তোমাকে একটা মার্জিন রাখতে হবে খাতায়। তুমি যে A4 সাইজের পেজটা ব্যবহার করবা, সেখানে তোমার খাতায় একটা মার্জিন থাকতে হবে। খাতায় যদি তোমার মার্জিন যদি না থাকে, তাহলে টিচার মার্ক বসাবে কোথায়? হ্যাঁ, তুমি খুব চারপাশ থেকে মার্জিন করে, এটা তুমি জানো খাতার পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে, এটা তুমি খুব ভালো জানো। তুমি একটা মানে ঢাকা শহরের একটা ভালো মানে একটা প্রতিষ্ঠানে পড়ো। হ্যাঁ, সো তুমি জানো যে খাতায় মার্জিন কতটুকু রাখতে হয়, কি সুন্দর করে রাখতে হয়, আবার মানে স্ট্যান্ডার্ড কিছু স্কেল আছে, ওই স্কেলে সেই সুন্দরভাবে লিখবো। হ্যান্ড রাইটিং কিভাবে করবো? জঘন্য হ্যান্ড রাইটিং করবো না, খুব স্পষ্ট ভাবে লিখবা, কারণ তুমি এটা দেখে দেখে লিখবা। টিচার দেখতে যদি একটু ভালো লাগে,
টিচারের, তার মার্ক দিতেও তার ভালো লাগবে। হ্যান্ড রাইটিং যদি তোমার যদি পচা হয়, যেমন আমার হ্যান্ড রাইটিং খুবই পচা, তখন তোমার কি করতে হবে, হ্যান্ড রাইটিংটা অনেক স্পষ্ট ভাবে লিখতে হবে। হ্যান্ড রাইটিংটা, হ্যাঁ, অনেক স্পষ্ট ভাবে তুমি হ্যান্ড রাইটিংটা লিখবে, যাতে তোমার লেখাগুলো যেন বুঝে, খ কোনটা লিখছো, ঘ কোনটা লিখছো, এটা লিখতে যেন আরেকজনের হেল্প না লাগে। এখন হচ্ছে যে আমরা অ্যাসাইনমেন্টটা আগে একটু দেখে নিই, যে আমাদের আসলে কি আছে অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, এটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, এখন আমরা যদি একটু অ্যাসাইনমেন্ট একটু যাই, আমি একটু পেজটি একটু ওপেন করে নিই ভাই। সবাই কি পেজটা একটু দেখতে পাচ্ছ? সবাই পেজটা? জি জি স্যার। স্যার। ওকে, ভেরি গুড। একটু এরকম বললে আমি একটু এনার্জি পাই, বুঝছো? টিচারদের এনার্জি হচ্ছে স্টুডেন্ট। ঠিক আছে, এখন যে জিনিসটা হচ্ছে, এই হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট। এখন অ্যাসাইনমেন্টে এই অ্যাসাইনমেন্ট গুলো একটা, কেউ বলে এটাকে প্রতিবেদন, কেউ বলে অ্যাসাইনমেন্ট, যে যে নামে ডাকে না কেন, প্রতিবেদন লেখার স্টাইলটা একটু আলাদা। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে এখানে এই ধরনের অ্যাসাইনমেন্টই এটাকে বলতে হবে, কারণ এখানে সরাসরি কোশ্চেন গুলো দেওয়া আছে, ক, খ, গ, ঘ, এরকম প্রত্যেকটা কোশ্চেনে 4 করে মার্ক। তুমি এই 4 মার্ক পেতে হলে তোমার কি কি জিনিসগুলো অ্যানসারে থাকতে হবে, সেই জিনিসগুলো তুমি এখানে লেখা আছে দেখবা। পরমাণু মডেলটার সীমাবদ্ধতা, হ্যাঁ, সহ যথাযথ ব্যাখ্যা করা হচ্ছে। এখন এই ক নাম্বার কোশ্চেন নিয়ে অনেক ডাউট থাকতে পারে, যে এখানে বোরের পরমাণু মডেলটার সীমাবদ্ধতা সহ ব্যাখ্যা। হ্যাঁ, এটা মানে কি? এটা যদি আমি বাংলা অর্থটা যদি বলি, তাহলে এটা হচ্ছে তুমি বোরের পরমাণু মডেলটা ব্যাখ্যা করবা, সাথে তুমি কি লিখবা? সীমাবদ্ধতা লিখবা। এটার অর্থটা হচ্ছে ব্যাখ্যা করতে বলছে কোনটা? বোরের পরমাণু মডেল, সাথে তোমাকে কি করতে বলছে? সীমাবদ্ধতা দিতে বলছে। এটাই হচ্ছে কোশ্চেন। এখন এখানে এখানে একটু দেখো, লার্নিং আউটকাম যেটাকে বলে, শিখন ফল যেটাকে, এখানে তোমার দেওয়া আছে কি? পরমাণুর রাদারফোর্ড ও বোরের মডেলের তুলনা করতে পারবে। এখন তোমার মনে অনেক কোশ্চেন জাগতে পারে, স্যার এখানে কি আমি কি রাদারফোর্ডটা নিয়ে আসবো? হ্যাঁ, বোরের সাথে। এখন দেখো, তুমি দেখো এখানে কোশ্চেনের অ্যানসারটাই বলছে তোমাকে, মানে কোশ্চেনটাই তোমাকে বলছে বোরের পরমাণু মডেলটা ব্যাখ্যা এবং একই সাথে তোমাকে সীমাবদ্ধতা করতে বলছে। হ্যাঁ, এখন দেখো এই অংশে তোমাকে 4 মার্ক পেতে হলে দেখো এখানে কি বলছে, পরমাণু মডেলটি সীমাবদ্ধতা সহ যথাযথ ব্যাখ্যা আছে কিনা। এখানে কি পরমাণু মডেলটা বলতে কি একটা মডেল বুঝাইছে নাকি একাধিক মডেল বুঝাইছে? এই লাইনটা তারা কি বুঝে? পরমাণু মডেলটা একটা মডেল বুঝাইছে নাকি একাধিক মডেল? স্যার একটা মডেল। তাহলে এই মডেলটাকে কোশ্চেন অনুসারে, আমাদের অ্যাকর্ডিং টু কোশ্চেনের ডিমান্ড অনুসারে, তাহলে এই মডেলটাকে বোর পরমাণু মডেল। হ্যাঁ, আমি কিভাবে লিখবো সেটা পরে আমি বলছি। বোর পরমাণু মডেল এবং তার স্বীকার্যগুলো লিখবা, এবং সাথে প্রত্যেকটা স্বীকার্যের এক একটা কি বর্ণনা আছে, সেই বর্ণনাগুলো লিখবা, পরে তুমি সীমাবদ্ধতাগুলো লিখবা, তাহলেই তোমার সবগুলো। বোরের পরমাণু মডেলের 3টে আমাদের স্বীকার্য আছে, সাথে যে সমস্ত স্বীকার্যের চিত্রে আছে সেই চিত্রগুলো তুমি দেবা, এবং সাথে তুমি কি করবা? এটার বর্ণনা লিখে দেবা। ওটার প্রত্যেকটা আছে, হাজারির বইতে আছে বা গজারির বইতে আছে, যে বইটি থাকুক না কেন তুমি সেই অনুসারে লিখে যাবা। হ্যাঁ, বই তো তুমি দেখে দেখে লিখবে, কারণ তোমাকে তো আর বলে না যে অন্যের খাতা কপি করতে মানা, বাট বই দেখে লিখতে তোমাকে মানা করে। হ্যাঁ, তুমি বই দেখে লিখতে পারবা, এটা কি হালাল, এটা হারাম না। তাহলে তুমি কি করবা? বই দেখে তুমি সুন্দরভাবে লিখে নেবা, মুখস্থ নির্ভর লেখার কোনো দরকার নেই যে স্যার আমি অনেস্ট। তুমি বই দেখে সুন্দর করে লিখে নেবে, যে কোনো একটা বই তুমি চয়েস করে লিখে নাও। হ্যাঁ, বাজারে সব বই ভালো, খুব ভালো মানের বই, তোমাদের এখনকার যে বইগুলো খুব ভালো মানের, প্রত্যেকটা বইতে ইনফরমেশন ভালো আছে। এখন তুমি এটা করবা। এখন তোমার কাছে কোশ্চেন হতে পারে, স্যার তাহলে এই কয়ের ইনফরমেশনে এখানে রাদারফোর্ড আর বোরের পরমাণু মডেলের তুলনা, এটা আবার কি রকম হয় বলতো? কোনটা অ্যাডভান্স পরমাণু মডেল, রাদারফোর্ড নাকি বোর? কোনটা অ্যাডভান্স পরমাণু মডেল? বোর। তার মানে হচ্ছে তুমি যদি বোরের পরমাণু মডেলটা জানো, তার মানে হচ্ছে কি রাদারফোর্ড পরমাণু মডেলেরটা তোমার আগে থাকতে কি আছে বলতো? জানা আছে। তুমি যদি এটা যদি তুমি লিখতে পারো, তাহলে রাদারফোর্ডের সাথে তুমি এই মডেলের একটা তুলনা তুমি নিজে নিজে এটা করতে পারবে। এটাকে বলে লার্নিং আউটকাম। যেটা তুমি নিজে নিজে করতে পারবে, সেটা খাতায় থাকবে না, এটা তোমার নিজে নিজে তুমি করতে পারবে। কারণ অ্যাডভান্স পরমাণু মডেল রাদারফোর্ড না, অ্যাডভান্স পরমাণু মডেল কোনটা বলতো? তোমাকে যদি বলি যে
কোন একটা ইলেকট্রনের আউটার শেলে আমি ধরে নিলাম, কোন একটা ইলেকট্রনের আউটার শেলে আমি এখানে একটু ধরে নিলাম যে এরকম ইলেকট্রন আছে 3s1। একটা স্টুডেন্ট যদি 3s1 লিখতে পারে তাহলে সে কি 1s এ কয়টা ইলেকট্রন আছে, 2s এ কয়টা আছে, 2p তে কয়টা আছে সে কিন্তু এটা জানে। এটা কিন্তু তুমি এভাবে আউটার শেল ইলেকট্রন বিন্যাস দিয়ে নাই, তারপর তুমি এখানে ভিতরে এটাকে ফিল আপ করবে, করছো। তাহলে তুমি যদি অ্যাডভান্স পরমাণু মডেল বোর যদি জানো, তাহলে তুমি রাদারফোর্ড পরমাণু মডেল অলরেডি জানা আছে তোমার, যেহেতু তুমি অ্যাডভান্সটা জানো। সো এই দুটার সাথে তোমার ব্রেন, তোমার মেধাটা সে নিজে এটাকে কম্পেয়ার করা, এটা সে শিখতে পারবে স্টুডেন্ট। তার মানে এই না যে রাদারফোর্ড পরমাণু মডেলটা তুমি কি করবা এখানকার খাতায় তুমি নিয়ে আসবে, এটা না। তার মানে হচ্ছে কি, তাহলে তুমি কোশ্চেনই বুঝো না, তার মানে কোশ্চেনটা তুমি ভুলভাবে প্রেজেন্ট করতেছো। হ্যাঁ, আর একটা হচ্ছে রাদারফোর্ড বোর দিয়ে একটা জগা খিচুড়ি পাকাই ফেলে টিচার যা ইচ্ছা তাই করবে, সেভাবে করবা। হ্যাঁ, তাহলে আমরা এটাকে তাহলে আমরা কিভাবে লিখবো, লেখার স্টাইলটা একটু আমরা একটু দেখি। আমরা এটাকে একটু স্টপ করে দিই, আমরা একটু বোর্ডে চলে যাই। আমি একটু মাথাটাও ই করে নিই, বুঝছো, মাথায় একটু তেল তেল দিচ্ছি, চুল টুল তো এখন অনেক তোমার পড়ে যায়, তো চুলই হচ্ছে তোমার বড় চ্যালেঞ্জ। ওকে, তাহলে আমরা এখানে উপরে এটা কিন্তু আমাদের A4 সাইজের পেজ, তাহলে আমরা এখানে কিভাবে লিখবো, এখানে লিখে দেব অ্যাসাইনমেন্টে। এখন এটা লিখলে আমার কিছু হবে কিনা, কোনো কিছু হবে না। হ্যাঁ, এটা কি অ্যাসাইনমেন্ট শেষ। তারপর তুমি কি করবে, ক, কোনো উত্তর না, এখানে ক। ক এর পর এখানে লিখবা কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা আমার এখানে প্রিন্ট করা ছিল কাগজটা, সমস্যা নেই, আমি এখান থেকে দেখে নিতে পারবো, হয়তো তুমি দেখতে পারবে না। ক নাম্বারটা কি ছিল, ক নাম্বার কোশ্চেনটা ছিল বোরের পরমাণু মডেলটি, এখানে এটা হচ্ছে, তুমি কি বোর্ড দেখতে পাচ্ছ? জি স্যার। ঠিক আছে, তাহলে হবে বোরের পরমাণু মডেলটির এই মডেলটির সীমাবদ্ধতা সহ এটা যেটা তোমার এই পথে থাকবে সহ ব্যাখ্যা, এরকম। এখানে একটু নিচে একটু দুটো দাগ দিতে পারো, হ্যাঁ, এরকম তুমি একটা একটু দাগ দিয়ে একটু চোখে, অবশ্যই এটা বল পেন দিয়ে লিখবা, নীল কালারের পেন দিয়ে আমাদের লেখার কোনো দরকার নেই, যেহেতু এটা বলছে ওরা। হ্যাঁ, এখন একটু দেখো, এটা আমরা করে নেব। তারপর তুমি এখানে স্টার্টিং লাইনটা কিভাবে দাও, একটু রাদারফোর্ডকে একটু টেনে আনো, বড় পরমাণু মডেলে দেখবা যে রাদারফোর্ডকে টেনে আনা হয়েছে। হ্যাঁ, যে এখানে তুমি লিখবা কোনো উত্তর তো না, যেভাবে ঠিক সেভাবে লিখবা। রাদারফোর্ডের তোমার এক এক বইতে এক এক রকম আছে স্টার্টিং, রাদারফোর্ডকে একটু নিয়ে তুমি এক এক ভাবে নিতে পারো, এখান থেকে দিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে কি রাদারফোর্ডের পরমাণু মডেলের এখানে কি হচ্ছে সীমাবদ্ধতা বা ত্রুটিগুলো, বানানের দিকে একটু খেয়াল রাখো, ত্রুটিগুলো দূর করে 1900 কত সালে তার মতবাদটা, কত সালে বোর পরমাণু মডেল 1911 সালে বিজ্ঞানী নিলস বোর পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল উপস্থাপন করেন। স্যার 1913 সালে হবে। 1913 সালে একটি মডেল উপস্থাপন করেন। একটু সালটা একটু দেখে নেব। হ্যাঁ, উপস্থাপন করেন যা তোমার কি বোরের পরমাণু মডেল নামে পরিচিত, মডেল নামে পরিচিত। এই মডেলের স্বীকার্যগুলো নিম্ন।
এটা হচ্ছে। এরপর বই থেকে তুমি স্বীকার্যগুলো লিখে দেখো বই থেকে। স্বীকার্যগুলো 1, এখানে কি 2, এখানে কি তোমার 3, এই স্বীকার্যগুলো তুমি লিখে নাও। প্রত্যেকটা স্বীকার্যের সাথে কি আছে? ব্যাখ্যা আছে। স্বীকার্য লিখবা, সাথে লিখবা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা একটু প্যারা করে লিখবা। স্বীকার্য আছে, ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা সাথে দিয়ে দেবো। স্বীকার্য আছে, ব্যাখ্যা। এখন দেখবা আমাদের কত নম্বর এই স্বীকার্যে কিন্তু চিত্র আছে। চিত্র আছে না? এই 3য় নম্বর স্বীকার্যে কি চিত্র আছে কিনা বলার প্রমাণ মডেল আছে কি নাই? আছে। এখন চিত্রের নিচে তুমি কি করবা? নাম লিখে দেবা। এটা হচ্ছে কি নিয়ম। তুমি যখন একটা চিত্র প্রেজেন্ট করবা তখন সেটা নিচে একটা কি থাকবে? নাম থাকবে। তাই চিত্রের নিচে একটা কি থাকবে? নাম। এখানে যে চিত্র লিখবা, চিত্রের নিচে তোমার কি থাকবে বলতো? নাম। এটা তোমার এই নাম। এখন এটা লেখা শেষ। তারপর তুমি লিখতে পারো যে নিচে বইয়ের এটা আলাদা একটা টাইটেল দিতে পারো, বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতাটা টাইটেল দিতে পারো। অথবা তুমি এখানে লেখার পর এই স্বীকার্যগুলো চিত্র লেখার পর তারপর তুমি এখানে লিখতে পারো নিচে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা দেওয়া হলো, অথবা বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা লেখার পর মানে একটা টাইটেল দেওয়ার পর তারপর তুমি নিচে সীমাবদ্ধতা লিখতে পারো। কোনো সমস্যা নেই। এখানে বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা, যেহেতু তুমি একটা টাইটেল দিছো আর লাগবে না টাইটেল, নিচে বোরের পরমাণু মডেলের টাইটেল দেওয়া দরকার নেই, একটা টাইটেল তো দিয়ে ফেলছো আর দেওয়া লাগবে। পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো নিতে, বইতে যতগুলো সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতা দিতে। হ্যাঁ, সীমাবদ্ধতাগুলো নিতে। এই সীমাবদ্ধতা কোন বইতে 2টা 3টা দেশে তুমি একটু বেশি দেওয়ার ট্রাই করো। পারবো না? এখন ব্যাপারটা হচ্ছে স্যার আমার অ্যানসার কি অন্যের মতো হয়ে যাচ্ছে? হ্যাঁ, তুমি কি করবা? চুরি করবা না। এটা হচ্ছে তোমার নিজের কাছে অনেস্টি, তুমি চুরি করবা কিনা। আর কি চাও? কোশ্চেন তোমার কাছে, বই তোমার কাছে, লেখা তোমার কাছে। তারপর যদি তোমার নিজের লেখার উপর কনফিডেন্ট লেভেল যদি না থাকে, অন্যের লেখা যে ভালো হবে এমন কোনো কথা না। সে যত ভালো স্টুডেন্ট হোক না কেন, তুমি নিজে যেটা করবা সেটাই সবচেয়ে বেস্ট, এর উপর কোনো বেস্ট নাই। তুমি নিজে যেটা ডেলিভারি দেবা, নিজে যেটা প্রেজেন্ট করবা, সব সময় মনে করবা সেটা ইউনিক, সেটা অন্যের থেকে কি আলাদা, সেটাই সবচেয়ে ভালো হবে। অন্যেরটা চুরি করলে সেটা কখনোই তোমার ভালো হবে। এখন তুমি কেউ লিখছে হাজারি বই দিয়ে, 5টার জন্য স্টুডেন্ট হাজারি দিয়ে লেখছেন, কি করার আছে? কেমিস্ট্রি তো, তুমি তো শিক্ষার চার্জ চেঞ্জ করতে পারবে না। আর একজন লেখছে গজারি দিয়া, গজারি 5 জন কি গজারি লেখে, গজারি লেখা এক হতেই পারে, কোনো ব্যাপার না। কিন্তু অন্যের খাতা চুরি করো না। অন্য এখানে দাঁড়িয়ে দিচ্ছে ওই দাঁড়িয়ে, অন্যজনের যদি ভুল করে ভুল, অন্যজনের স্টাইলটা এভাবে দিলে সেভাবে এভাবে। হ্যাঁ, আমাদের সায়েন্সের লেখা অলমোস্ট কি হবে? তোমার ইকুয়াল হবে। তোমার হয়তো বা আর্টস এর লেখা তোমার ভিন্ন হতে পারে, হ্যাঁ, কমার্স আমি জানি না, আর্টস এর লেখাগুলো ভিন্ন হতে পারে, কিন্তু সায়েন্সের লেখা অনেকটা তোমার কি একরকম হবে। বাট তুমি যদি চুরি না করো তাহলে একজনের লেখা একরকম হলো, একজনের লেখার সাথে অন্যজনের লেখার মধ্যে কিছুটা হলেও কি থাকবে? পার্থক্য হবে। স্টার্টিং ভিতরে এই পয়েন্ট, কেউ চিত্রটা এখানে লিখছে, কেউ চিত্রটা মাঝখানে লিখছে, কেউ উপরে লেখা লিখছে, নিচে চিত্র লিখছে, এরকম পার্থক্য হবে। পারবো আমরা কয়ের অ্যানসারটা করতে পারবো তো নাকি? কথা বলতে হয়, পারবো তো? জি স্যার, জি স্যার। এখন এটা নিয়ে বাড়তি কোনো টেনশন নাই। এই অ্যাসাইনমেন্ট একদম ঘুমটুম শেষ, এটা কি জানি একটা হয়ে গেছে। এটা আগেও যেভাবে রিল্যাক্স, এভাবে অ্যাসাইনমেন্ট যেটা দেখাই দেবো সেভাবে লিখে ফেলবো, এডমিশনের পড়ার করতে থাকবো। হ্যাঁ, এ নিয়ে একদম হুড়াহুড়ি করে সারা দিন রাত প্রিন্ট এটা হয় না, এটা নিয়ে কোনো কাজ নেই। প্রিন্টে স্পষ্ট কিনা, তোমার এখন 80 গ্রামের কাগজের প্রিন্ট নাকি 70 গ্রামের কাগজের প্রিন্ট, এ নিয়ে ভাবার দরকার, এটা তোমার খাবে না। কথা কি বুঝছো কিনা? 80 গ্রামটা হলে একটু ভালো হয়, উপরে কভার পেস্ট একটু ওয়েট থাকলে একটু ভালো, এটা একটু নষ্ট হওয়ার পসিবিলিটি কম হবে। হ্যাঁ, এটা নিয়ে কোনো ইয়ে হবে না। এটা আমাদের পর শেষ। আমরা খ নিয়ে কথা বলবো, তোমরা যদি বলো, তোমরা যদি আমার কথা যদি বুঝতে পারো। আমি কি খ নিয়ে কথা বলবো? জি স্যার, জি স্যার। ঠিক আছে, একটু তোমরা যদি একটু বুঝো না, অনলাইন স্টুডেন্টের কথা, স্টুডেন্টরা অনেক বড় হয়ে গেলে ওদের কথা আবার শুনতে হয় না, আবার সমস্যা। ওকে, আমরা খ নাম্বার কোশ্চেনটা ভাই একটু দেখি, খটা আসলে কি রকম। খটা হচ্ছে, আমরা একটু শেয়ারিং এ যাচ্ছি। এটা হচ্ছে খ, এনএল এমওএস কোয়ান্টাম সংখ্যা সমূহ বর্ণনা ও তাৎপর্য বর্ণনা। এখানে লার্নিং আউটকামস হচ্ছে হিডেন, তুমি এটা জানলে আগের গুলো কি রকম হবে এটা নিয়ে তোমার ভাব কোনো দরকার নেই, তোমার খ কোশ্চেন নিয়ে তোমাকে ভাবতে হবে। তাহলে খ কোশ্চেন নিয়ে এখানে দেখো, তুমি এখানে একটু এক নজর দেখে নেবা প্রয়োজনে।
এই চারটা কোয়ান্টাম সংখ্যার সাথে যথাযথ বর্ণ আসলে তাৎপর্য ব্যাখ্যা। এটা কি রকম হলে 4 পাওয়া, কি হলে 3 পাওয়া, কি হলে 2 পাওয়া, কি হলে 1। তুমি কখনোই মনে করবে না যে তোমার টিচার তোমাকে 4 মার্ক দিবে। আসলে তোমার এই 4টা পয়েন্ট যদি ঠিকমতো থাকি তাহলে তুমি 4 মার্ক পাবে, কারণ আমাদেরও কিছু নীতি নৈতিকতা আছে, হ্যাঁ, সেগুলো মেইনটেইন করো। বাট তুমি যদি লেখো অবশ্যই তুমি 4 এ 4 পাবা। এখানে আমাদের ওভাবে তোমাকেও কোনো রকম নীতি নৈতিকতা করতে গিয়ে তোমাকেও ঠকানো হবে এরকম হবে। আমি যেগুলো দেখবো আমি সেভাবেই আমি খাতা দেখবো। যদি তোমার খাতায় যদি থাকে তুমি ফুল মার্কসই পাবা, এখানে মার্ক 1 মার্ক আমার কমানো হবে না, হ্যাঁ। কিন্তু তোমার যদি খাতায় না থাকে, তোমাকে টিচার জোর করে তার নৈতিকতা বিপর্যয় করে সে তোমাকে মার্ক দেবে না, কারণ এন্ড অফ দা ডে তার আল্লাহর কাছে একটা জবাব দিতে আছে। ওকে, এখানে খ হচ্ছে এনএলএমএস কোয়ান্টাম সংখ্যার বর্ণনা ও তাৎপর্য ব্যাখ্যা। দেখো এটাকে আমরা কিভাবে লিখবো, এটা লেখার পর আমরা একটু এখানে আসি। এখানে এটা আমাদের খ, এটা হচ্ছে খ। তাহলে আমাদের কোশ্চেনটা কি ছিল, আমরা কোশ্চেনটা হুবহু লিখে ফেলবো। এখানে কোশ্চেনটা হচ্ছে এন কমা এল, এখানে হচ্ছে কমা এম ও এস। এটা কি এস কোয়ান্টাম সংখ্যা সমূহের, এটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা সমূহের বর্ণনা ও তাৎপর্য ব্যাখ্যা। এটা তাৎপর্য ব্যাখ্যা, এটা এরকম এখানে একটা নিচে একটা। তাহলে এই অ্যানসারটাকে আমরা আসলে কিভাবে লিখতে পারি, দেখো এটাকে আমরা প্রথমে কি করব, কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা দেব। এখানে প্রথমে ফার্স্ট এটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। এখন দেখো তারপর কোয়ান্টাম সংখ্যা 4 ধরনের সেটা লিখলাম, কোয়ান্টাম স্কেলিং, কোয়ান্টাম সংখ্যা 4 ধরনের এটাও লিখে দিলাম, সংখ্যা 4 ধরনের, ওই 4 ভাগের নাম লিখলাম, ওই চারটার নাম লিখলাম, 4টি নাম। তারপর তুমি কি করবা, প্রধান কোয়ান্টাম সংখ্যা এটা লেখার পর এখানে কি করবা, কোয়ান্টাম সংখ্যা, তারপর কোয়ান্টাম সংখ্যা 4 ধরনের 4টার নাম, এখানে সাথে সংজ্ঞা দেওয়ার পর একটু প্যারা দেবা, এটা প্যারা দিন। তারপর 4টার নামের পর এখানে একটা প্যারা আসবে, প্যারা এগুলো এখানে লিখবো প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম। তাহলে এখানে ব্র্যাকেটে লিখবা কি এন দিয়ে, এটা প্রধান কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা, কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা, এটা সংখ্যা। তারপর তুমি কি করবা, এটাকে তুমি কি করে নেবা, তারপর এটা বর্ণনা দেবা। এখন হচ্ছে বর্ণনা আর তাৎপর্যটা কি, প্রধান কোয়ান্টাম সংখ্যার তাৎপর্যটা আসলে কি, আমি যদি বর্ণনা বলি যে এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, এটা কি দ্বারা, এন দ্বারা, এটা বর্ণনার মধ্যে দেখবে যে তোমার তাৎপর্যটা খুব ভালোভাবে চলে আসবে। কারণ প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আসলে কি বুঝি, এটাই তার তাৎপর্য। প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আসলে কি বুঝি, একটা ইলেকট্রনের কি আমি শক্তি স্তরের কি সম্পর্কে আইডিয়া পাই, ইলেকট্রনের শক্তি স্তরের কি সম্পর্কে আইডিয়া পাই, আকার নাকি আকৃতি। প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আসলে কি সম্পর্কে আইডিয়া পাই, আকার সম্পর্কে, হ্যাঁ আকার। তো এটাই তোমার বর্ণনার মধ্যে চলে আসবে, দেখবা যে এটা তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা দিবা, এটাকে এন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এটার আবিষ্কারক হচ্ছে কে, তোমার বিজ্ঞানী কি, তোমার কি বোর, এবং এন এর মানগুলো কোনগুলো হয় সেগুলো তুমি জানো, n = 1 2 3 ডট ডট ডট, এই মানগুলো হয়ে থাকে ডট ডট 7 ডট ডট ইনফিনিটি, হ্যাঁ। এখন এগুলো বর্ণনা দেওয়ার পর যেগুলোকে আমরা kl mn এগুলো দ্বারা রিপ্রেজেন্ট করি, ওখানে যে অংশগুলো থাকবে, এবং এরপর তুমি বলবা যে এই n এর মান দ্বারা, এটা হচ্ছে তাৎপর্যের মধ্যে চলে যাবে, এটা আলাদাভাবে লেখা দরকার নাই, এটার সাথেই লিখবে বর্ণনা প্লাস তাৎপর্য, যে কোন একটা ইলেকট্রনের জন্য আমরা যদি n এর মান যদি জানি, তাই ওই ইলেকট্রনটা কোন শক্তি স্তরে আছে সেটা বলতে পারি, অর্থাৎ ওই শক্তি স্তরে আকার কি হবে সেটা আমরা বলতে পারি।
অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কোন একটা শক্তি স্তরের আকার নির্দেশ করে। যদি n এর মান যদি বেড়ে যায় তাহলে শক্তি স্তরের আকার আস্তে আস্তে ক্রমান্বয়ে কি বেড়ে যাবে। শক্তি স্তরের আকার বেড়ে যাওয়া মানে কি নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যকার দূরত্ব বেড়ে যাবে, অর্থাৎ আউটার শেলের ইলেকট্রনের প্রতি তোমার নিউক্লিয়াসের আকর্ষণ বল ধীরে ধীরে কি হবে, হ্রাস পাবে। হ্যাঁ, এইগুলো তুমি বলে যাবে। এই বর্ণা এবং তাৎপর্যের মধ্যে বর্ণার পরে তাৎপর্য বলে যাবে। তাৎপর্য হবে যে আমরা যদি কোন, এগুলো তো ইলেকট্রনের জন্য, কোন একটা ইলেকট্রনের জন্য আমরা যদি n এর মান জানি তাহলে ওই ইলেকট্রনটা কোন শক্তি স্তরে আছে সেটা আমরা জানবো, এবং ওই শক্তি স্তরে আকারটা কি রকম আছে সেই সম্পর্কে আইডিয়া করব। অর্থাৎ n দ্বারা কোন একটা ইলেকট্রনের আমরা কোন শক্তি স্তরে আছে এটা জানতে পারবো এবং ওই শক্তি স্তরের আকার সম্পর্কে জানতে পারবো। এটাই হচ্ছে এটা তাৎপর্য। তাৎপর্য টাইম পয়েন্ট কোনটা, মেইন পয়েন্ট আমি এটাও বলে দিই, এই দুটো থাকবে। ইলেকট্রনটি n এর মান দ্বারা, আর বই তো তোমাকে হেল্প করবে, ইলেকট্রনটি কোন শক্তি স্তরে আছে, শক্তি স্তরে আছে তা জানা যায়। বড় আকারে লিখবেন, পয়েন্ট করে লেখা দরকার নেই, জানা যায়। এবং একই সাথে ওই শক্তি স্তরের, একই সাথে ওই শক্তি স্তরের আকার সম্পর্কে, আকার সম্পর্কে ধারণা পাওয়া যায়। এটা যেন তাৎপর্যে তোমার জন্য বর্ণার পর তাৎপর্যের জন্য এগুলো যেন তোমার থাকে। আমার কথা কি বুঝতে পারছো কিনা? এই অংশগুলো যেন তোমার তাৎপর্যের জন্য থাকে। হ্যাঁ, বর্ণা তো বলবাই যে এটাকে n দ্বারা রিপ্রেজেন্ট করে, n এর মান তোমার কত 1 2 3 অথবা কে এগুলো হয়ে থাকে। হ্যাঁ, এটার আবিষ্কারক হচ্ছে কে, বিজ্ঞানী কি, তোমার কি, তোমার বো, এগুলো বলবা সে কত সালে এই দেশে, এগুলো তোমার চলে আসবে। এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যার বর্ণনা এবং তাৎপর্য, এবং তাৎপর্যের এই অংশের জন্য এই অংশটা যেন থাকে। ক্লিয়ার না? আমরা কি একই ভাবে আমরা কি এল এর জন্য আমরা লিখতে পারবো না? এল সহকারী কোয়ান্টাম সংখ্যা বই দেখে পারবো কিনা? একই রকম পারবো নাকি পারবো না ভাই, কথা বলতে হবে। জি স্যার। আর এরপর কি পারবো বলো তো? তারপর আমরা কি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা একই ভাবে লিখে যাব। বইয়ের ভিতরে দেখবা যে বই খুললেই পাবা কোয়ান্টাম সংখ্যা। এটা কি এম, এগুলো বর্ণনা প্লাস তাৎপর্য একসাথে লিখে যাবে, কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে কি তোমার স্পিন কোয়ান্টাম। এটা লেখার পর এগুলো একই ভাবে লিখবে, একই ভাবে। এখানে যেমন সংজ্ঞা, বর্ণনা, তাৎপর্য একই রকম বর্ণনা, তাৎপর্য, স্পিন কোয়ান্টাম। তারপর তুমি এটা নিচে একটা ফিনিশিং একটা লাইন লিখবে। ফিনিশিং লাইনটা কি রকম হবে এটা আগে একটু উঠাই। আমরা ফিনিশিং লাইনটা আসতেছি। এটা ফিনিশিং লাইনটা আসলে কি হবে একটু দেখো। এরপর নিচে কোন একটি ইলেকট্রনের, তারপর লিখবা কোন একটি ইলেকট্রনের NLMO, এটা হচ্ছে ইলেকট্রনের, এটা হচ্ছে ফিনিশিং লাইন। কিন্তু NLMO দেখা যায় তো ইলেকট্রনের কতটা, নাকি দেখা যায় না? তা দেখা যায় না। বলতে হবে তো, বাচ্চাগুলো কত লক্ষ্মী এটাও বলে দিতে হবে। এখন দেখা যায় কোন একটা ইলেকট্রনের, এটা হচ্ছে ইলেকট্রনের NLMO এর মান জানা থাকলে ওই ইলেকট্রনটি ওই ইলেকট্রনটি কোন শক্তি স্তরের উপশক্তি স্তরের
মধ্যে অবস্থিত অরবিটালে অবস্থান করে নিজ অক্ষের উপর ঘড়ির কাঁটা, এটাকে একটু ডিলেট করে দিন, নিজ অক্ষের উপর ঘড়ির কাঁটা দিকে না বিপরীত দিকে বা ঘড়ির কাঁটা বিপরীত দিকে আবর্তনশীল, এটা বিপরীত দিকে আবর্তনশীল তা সম্পর্কে তোমার ধারণা করে। অর্থাৎ পরমাণুতে একটা ইলেকট্রনের সঠিক অবস্থান জানার জন্য, অর্থাৎ পরমাণুতে একটি ইলেকট্রনের সঠিক অবস্থান জানার জন্য n, l, m ও s এর মান জানা প্রয়োজন। এটা হবে ফিনিশিং। কথা কি লাগলো? বুঝতে পারছো? এখানে বিদ্যমান কথাটা দাও, তাহলে আপনি ভালো হবে। হ্যাঁ, আমার কথা কি বুঝতে পারছো না তোমরা? কথা বলতে হবে ভাই। জি স্যার, বুঝতে পারছি। এটা এভাবে লিখতে হবে। তাহলে খনি আমাদের আর কারো কোনো অবজারভেশন থাকলে বা কারো কোনো ডাউট থাকলে বা কেউ যদি কিছু বলতে চাও তাহলে বলতে পারো, বলো। কেউ যদি না না স্যার। থাকে তাহলে আমি গতে যেতে পারি। ওকে, তাহলে আমি কিন্তু গতে যাচ্ছি, ক্লিয়ার? তাহলে আমরা যদি গতে যাই, তাহলে কোশ্চেনটা আমরা একটু দেখে আসি, গটা আসলে কি রকম। এটা হচ্ছে কোশ্চেনটা একটু দেখো। দেখো, এটা হচ্ছে এই যে তোমার n এর মান 3 হলে উপশক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা ও সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা তুমি হিসাব করো। এটা হচ্ছে এর কোশ্চেন। তাহলে আমরা এখানে গটা আমরা যদি লিখতে চাই তাহলে একটু দেখো গটাকে, এটা হচ্ছে তাহলে এখানে বলা হয়েছে n এর মান 3 হলে এখানে কি উক্ত শক্তি স্তরের, এখানে শক্তি স্তরে, এটা দেখে লিখতে পারবো না, এটা লিখবা যে এটা হিসাব, এখানে লাস্টে এটা দেখি হিসাব যেটা। এখন একটু দেখো, এটা হিসাবটা লেখো। এখন আমরা এটার জন্য আমি টেবিল একবার পারফেক্টলি টেবিলটা লিখে দিচ্ছি, কারণ অনেক স্টুডেন্ট এটা যদি ভুল করে তাহলে এখানে কোনো মার্ক দেওয়ার কোনো সুযোগ নেই, এখানে কোনো মার্ক দেওয়ার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে অরবিটাল সংখ্যা, আমি টেবিলটা তোমাকে করে দিচ্ছি। আর এটা হচ্ছে মোট অরবিটাল সংখ্যা, এটা মোট অরবিটাল সংখ্যা। এল এর মান যদি 3 হয় তাহলে এল এর কোন মান থাকবে? 0, 1, 2। 0 1 এর জন্য m এর মান 0, 1 এর জন্য কত হবে? 0 প্লাস মাইনাস 1, আর 2 এর জন্য কত হবে? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। অরবিটাল সংখ্যা কত? একটা। তাহলে এখানে কয়টা আছে? 3টা। আর এখানে আছে কয়টা? 5টা। তাহলে মোট অরবিটাল কয়টা আছে দেখো, 1 প্লাস 3 প্লাস 5 ইকুয়াল টু কয়টা আছে বলো তো? 9টা। এগুলো কি ইংরেজিতে লিখবা নাকি বাংলা? অবশ্যই ইংরেজিতে লিখবে। হ্যাঁ, নাম্বার যেগুলো আছে ইংরেজি, বাংলা কিন্তু চলবে না, আবেগী হওয়া যাবে না যে বাংলা ভাষা কোনো কিছু হচ্ছে সেটা না। এটার উপরে একটু কিছু লিখবাই। হ্যাঁ,
n ইকুয়াল টু 3 হয়, এটা তৃতীয় শক্তি স্তরকে বোঝায়। তৃতীয় শক্তি স্তরের জন্য মোট অরবিটাল সংখ্যার হিসাব নিচের টেবিলে দেওয়া। বুঝছো আমার কথা? বুঝছো? পারো না? এই টাইপের ক্যালকুলেশন আমরা করি নি এর আগে, অনেক করছি কিনা ভাই? কথা বল, কথা বল। জি স্যার। তুমি লিখবা আমার তো ইলেকট্রন সংখ্যা বলছে, তাহলে পরে লিখবা আমরা জানি পরমাণুর প্রতিটি অরবিটালে সর্বোচ্চ তোমার দুটো করে ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ দুটি করে ইলেকট্রন থাকতে পারে। ইলেকট্রন তোমার থাকতে পারে এবং এদের স্পিন তোমার কি হবে? বিপরীতমুখী। এদের স্পিন তোমার বিপরীত। তাহলে 9টি অরবিটালে, তারপর এখানে নিচে প্যারা করে লিখবা 9টি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে, অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কত? 9 ইনটু এতটা ইকুয়াল টু 18। তারপর লিখবা, তাহলে তোমরা লিখবা পরমাণুর, অর্থাৎ পরমাণুর তৃতীয় শক্তি স্তরে, ব্র্যাকেটে লিখে রাখো n ইকুয়াল টু 3, সর্বোচ্চ অরবিটাল থাকতে পারে তোমার কয়টা? 9টি, এবং ইলেকট্রন থাকতে পারে কয়টা? 18। এটা এভাবে লিখতে হবে। কারো কোনো অবজারভেশন, ফিনিশিং লাইন, স্টার্টিং লাইন যদি থাকে, কারণ টিচারদের অনেক অ্যালার্জি, তারা মনে করে যে স্টার্টিং ফিনিশিং না হলে জাত গেল ভাই, জাত গেল, এমন একটা ভাব চলে আসে। কারণ আমাদের সেন্সটা এরকম, ছোটবেলা থেকে আমরা শিখে আসছি এরকম। এখন আধুনিক যুগে এগুলো কিছুই লাগে না, এখন তোমার করতে হবে। তুমি যদি ইংলিশ ভার্সনে পড়তে, ইংলিশ মিডিয়ামে পড়তে, তাহলে দেখবে সিস্টেম গুলো একটু অন্যরকম। হ্যাঁ, মেইন কথা আছে কিনা? আর মেইন কথা না, জিগজ্যাগ থাকে সেখানে মাত্র। ওকে, কারো তৃতীয় নম্বর কোশ্চেনে কারো কোনো অবজারভেশন আছে কিনা বলতে পারো, যে তুমি এভাবে লিখতে চাও বা এভাবে লিখতে চাও, বা কোনো অবজারভেশন না থাকলে আমরা 4 নম্বর কোশ্চেনে যাব। নিচের লাইনগুলো এভাবেই লিখবা। এখন দেখো, আমরা যদি 4 নম্বরে যদি যাই, 4 নম্বর কোশ্চেনটা একটু দেখে আসি। ওকে, 4 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো। এখানে 4-এ বলছে ঘটে, কি বলছে? আব্বং নীতি ও হুন্ডের নীতি উল্লেখ পূর্বক। এটা হচ্ছে আব্বং নীতি ও হুন্ডের নীতি উল্লেখ পূর্বক। এটা উল্লেখ পূর্বক তোমার কি করতে হবে? পটাশিয়াম ও ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস নিবে। ইলেকট্রন বিন্যাস, পটাশিয়াম ও ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ কিছু না, ইলেকট্রন বিন্যাস। এটা প্রথমে টাইটেল দিয়ে রাখো। এখন এটাকে আমরা আসলে কিভাবে লিখবো দেখো, বড়টাই তো হচ্ছে না। তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার, পাচ্ছি। আমি তো এখন আবার দেখতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে।
আমাদের এই শেয়ারিংটা একটু বন্ধ করে দিই। আমাদের বোর্ড দেখতে পাচ্ছ, বোর্ড? ওকে, হ্যাঁ স্যার। এখন এখন দেখো তুমি এটাকে কিভাবে লিখবে। এটা লেখার স্টাইলটা হবে, প্রথমে তুমি, আমরা জানি এখানে আব্বনীতিটা লিখবা, আব্বনীতি। ওকে, আব্বনীতি বলছে। তারপর লিখবা আব্বনীতিটা কাদের জন্য, কাদের জন্য আব্বনীতিটা বলতো? উপশক্তি স্তরগুলো। আব্বনীতিগুলো লেখার পর তারপর লিখবা যে এক্ষেত্রে উপশক্তি স্তরগুলো, এক্ষেত্রে এটা নীতি লেখার পর উপশক্তি স্তরগুলো শক্তির পরম নিম্ন, শক্তির পরম নিম্ন, এটা লেখার পর আব্বনীতি লিখতে হবে। এই দিক থেকে আমরা জানি ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে থাকে, বা ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির উপশক্তি স্তরে থাকে। মূলত আব্বনীতিটা উপশক্তি স্তর, উপশক্তি স্তরের জন্য বলা যায়, অরবিটালের জন্য বলা যায়। এটা লেখার পর তারপর তুমি লিখবা এটা 1s, এটা 2s, এটা কি 2p, এটা 3s, এটা 3p, এটা কি তোমার 4s, তারপর এটা 3d ডট ডট ডট। এত সুন্দর শব্দ লিখতে পারবা না। তারপর এখানে লিখে দেবা শক্তি ক্রমান্বয় বিধি, এটা করো। তারপর তুমি এখানে লিখবা কি হুন্ডের নীতি, তারপর এটা হুন্ডের, এটা হচ্ছে 1, তারপর এটা হচ্ছে 2, এটা হচ্ছে তারপর কি 3। 4 নম্বরে যে লিখবা যে এটা 4 নম্বরে কি লিখবা যে আব্বনীতি অনুসারে পটাশিয়াম ও ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কি তোমার বিন্যাস। তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে এটা 1s2, এটা 2s2, এটা 2p6, এটা 3s2, এটা 3p6, আর এটা 4s2। আর ক্রোমিয়ামেরটা আমরা একটু উপরে লিখতে চাচ্ছি, মানে এটা নিয়ে একটু কথা বলতে হবে, তো এই কারণে এটা আগে একটু ট্রাই নাও। স্যার হ্যাঁ, স্যার বইতে তো আউফবাউ নীতি 3টা দেওয়া আছে, ওটা তাহলে n প্লাস l নীতি, তুমি আব্বনীতি লিখবা না, ওখানে তো 3টা নীতি মানে 3টা নিয়ম দেওয়া আছে। কি কি দেওয়া? ওই যে একটা তো হচ্ছে আউফবাউ সাধারণটা, আরেকটা হচ্ছে পাউলির বর্জন নীতি, আরেকটা হচ্ছে আব্বনীতি কি পাউলির নীতি বলো? কি হ্যাঁ, স্যার? কোন জায়গায় লিখছে এটা? স্যার হাজারির বইতে। কি লিখছে বুঝি নাই। মানে আউফবাউ নীতিটা মানে বলছে যে আউফবাউ নীতি হচ্ছে 3টা নিয়ম আছে, সে 3টা নিয়মের মধ্যে হচ্ছে একটা তো আউফবাউ নীতির যে সাধারণ নিয়ম সেটাও দিছে, পরে হচ্ছে পাউলি বর্জন নীতি, আর হচ্ছে হুন্ডের নীতি, 3টাই দিছে। এখন আমি ওটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতি, 3টা দিচ্ছে। তুমি আব্বনীতি লিখবা কোনটা? ওটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতি, আব্বনীতি n প্লাস l নীতি, সেটা হচ্ছে অন্যরকম। এখন তুমি আব্বনীতি লিখবা, এই নীতি থেকে আমরা জানি ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে যাবে, তারপর ইলেকট্রনগুলো ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। কথা কি বুঝছো কিনা? ধারাবাহিকভাবে ইলেকট্রন দ্বারা অরবিটাল পূর্ণ করার এই নীতিকে তোমার কি বলা হবে? আব্বনীতি বলা হবে। এক্ষেত্রে উপশক্তি স্তরগুলো শক্তির কর্ম হবে কি নিম্ন। হুন্ডের নীতি থেকে আমরা জানি কোন উপশক্তি স্তরের কি তোমার সমশক্তি সম্পন্ন, প্রতিটি সমশক্তি সম্পন্ন অরবিটালে প্রথমে একটা করে ইলেকট্রন একমুখী স্পিনে যাবে, তারপর যদি ইলেকট্রন থাকে ইলেকট্রনগুলো বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে। এই পর্যন্ত লেখার পর প্যারা। এক্ষেত্রে আব্বউ নীতি অনুসারে পটাশিয়াম এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। এই পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস শেষ। কথা বুঝছো কিনা? কথা কি বুঝছো কিনা? জি স্যার। এই জি এই স্যার, যে বুঝছে, ওই যে মেয়েটা কোশ্চেন জি করছে। স্যার। হ্যাঁ বলো। জি স্যার বুঝছি। হ্যাঁ, এখন তুমি এর মধ্যে আবার পলি নিয়ে আসছো না। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা লেখার সময় তুমি লিখবা এটা কি ক্রোমিয়াম, এটা কিন্তু আব্বউ নীতি অনুসারে লিখতেছি 1s2 2s2 2p6 3s2 3p6। আব্বউ কি বলে?
ইলেকট্রন আগে নিম্ন শক্তিটা ফিল আপ হবে, তারপর যদি ইলেকট্রন থাকে তাহলে সেটা উচ্চ শক্তিতে যাবে। তার মানে প্রথমে নিম্ন শক্তির 4s ফিল আপ হবে, তারপর যদি যায় এটা 3d এটা যাবে। কিন্তু এটা কি এর সঠিক ইলেকট্রন বিন্যাস না। তারপর এটা লেখার পর তুমি লিখবা যে আমরা জানি, আবার আমরা জানি, এটা কিন্তু আব্বহর নীতি অনুসারে, কিন্তু কথা কি বুঝছো কিনা, আব্বহর নীতি অনুসারে ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস সঠিক। আবার আমরা জানি অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অরবিটাল গুলো, এটা অরবিটাল গুলো আংশিক পূর্ণ অরবিটাল অপেক্ষা তোমার কি হবে, অধিক স্থিতিশীল, তার মানে কি এখান থেকে তোমার কি হবে ভাই, এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসতো না, তাহলে স্থিতিশীল হয়। তাই 3d 5 4s1 বিন্যাসটি তোমার কি হবে, 3d 4s2 অপেক্ষা অধিক স্থিতিশীল, এক্ষেত্রে ক্রোমিয়ামের প্রকৃত প্রকৃততে অনেকে আবার এই শব্দটার সাথে পরিচিত না, তাহলে লেখা সঠিক, হ্যাঁ এটাকে একটু ডিলিট করে দেব। এজন্য ক্রোমিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস হবে নিম্ন, সঠিক বলবা। তাহলে এটা কি ক্রোমিয়াম, এটা 24, এটা 1s2, এটা 2s2, এটা 2p6, এটা 3s2, এটা 3p6, এটা 3d5 আর এটা 4s। শেষ। এখন আছে কি আব্বো, এখন লিখবা যে আব্বো এখানে গুন্ড আছে, সরি আব্বো তো শেষ। গুন্ডের নীতি অনুসারে পটাশিয়াম ও ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস নির্ণয়। গুন্ডের নীতি কি করে, বক্স আকারে বলে, প্রত্যেকটা একটা করে দেয়। পটাশিয়ামের জন্য লিখে দাও, এটা পটাশিয়াম কত 19, এটা 1s, এরকম বক্স করে দাও, এটা 2s, এটা 2p6, এটা 2px, এটা 2py আর এটা 2pz। এটা কয়টা হবে, 6টা, তো এরকম দিয়ে দাও। তারপর এখানে দিয়ে দাও 3s2, আর এখানে কি 3p। আর এটা কি বলতো, এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে দাও, এটা কত, ক্রোমিয়ামের ক্ষেত্রে 24। জাস্ট এই পর্যন্ত লিখতে পারবো না, এই পর্যন্ত, জাস্ট এই পর্যন্ত একই রকম পারবো না, এই 3pz পর্যন্ত একই রকম পারবা, এটা কি জি স্যার। এটা। তারপর কি আছে 3d ভাই, পাঁচটা, 1 2 3 4 5, এই 3dxy, 3dyz, 3dzx, 3d, ওই তো তোমার এগুলো লিখে যাবো, হ্যাঁ 3dx2 y2 3dz2, প্রত্যেকটা একটা করে লিখবা, আর এখানে লিখবা 4s। নীতি ইলেকট্রন বিন্যাস শেষ। তারপর নিচে কি করবা, সমাপ্ত, যে যার মতো ডিজাইন করে দিও। দেখো কারো কোনো অবজারভেশন আছে কিনা। স্যার, হ্যাঁ বলো। আপনি যে প্যাটার্নটা দেখাই দিতেছেন, হ্যাঁ। সবাই যদি এভাবে লিখি তাহলে তো কপি হয়ে যাবে স্যার। কারি তুমি তোমার মতো করে লেখো, কারি না স্যার, আপনারটা লিখবো ঠিক আছে, বাট মানে সবাই যদি এটা লেখে পরে তো স্যার কপি হয়ে যাবে। বলি কারি
তুমি আগে পড়ে, এখন আরেকজন লিখতে পারে যে কপি হইবে, তুমি এই পর্যন্ত লিখছো তো, তুমি যদি কেউ কারো খাতা যদি না লেখো দেখে দেখে, কেউ যদি কারো খাতা দেখে দেখে, তুমি কি লিখবা? এন এর জন্য অরবিটাল সংখ্যা হিসাব করবে, তুমি কিভাবে লিখবা, কি করবা? এখন কেউ কথায় লিখতে পারে, তুমি যদি মনে করো কেউ কারো খাতা দেখে দেখে না লেখে, তাহলে 100% তুমি ধরে নাও যে এই লেখার মধ্যেও ভিন্নতা থাকবে। আর কেমিস্ট্রি তুমি কি লিখবা? তোমাকে বোর পরমাণু মডেল, তুমি কি লিখবা? এগুলো কি তুমি তোমার কারো কথা বানাই লিখতে পারবা? হ্যাঁ, তোমার বইতে যেটা আছে সেটাই লিখবা। কথা কি বুঝছো কি? এখন কপি করতে গিয়ে মানে ইউনিক হতে গিয়ে বইয়ের মেসেজ বাদ দিয়ে, হ্যাঁ, জার্মানি ভাষায় কিছু থিওরি লিখলে তো আর কাজ হবে না। এখন এটাকে তুমি যদি তোমার মতো করে যদি অন্যভাবে তুমি লিখতে চাও, লেখো, এই উপরে এটার ক্ষেত্রে লেখো, সমস্যা কি? আমি যেমন এখানে লিখছি হুন্ডের নীতি অনুসারে পটাশিয়াম ও ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস, তখন তুমি ওখানে আমরা লিখতে হতাম আপন নীতি এবং আপন নীতি এবং হুন্ডের নীতি অনুসারে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস নির্ণয়। পটাশিয়ামটাকে আমি আপন নীতি অনুসারে ব্যাখ্যা করে নেবো, একবারে হুন্ডের নীতি অনুসারে। এত ইউনিক, এত মাথার ভিতর যদি কপি কপি মাথার ভিতর যদি চিন্তা চলে আসে, তাহলে আসল লেখা কিন্তু হারিয়ে যাবে। তোমার কাজ হচ্ছে তুমি অনেস্টি মেইনটেইন করতেছো, তুমি কারো কথা দেখতেছো না, না, এবং তুমি তোমার নিজের ভাষা লিখতেছো, নিজেরটাই লিখতেছো, কারোটা লিখতেছো না, কিন্তু তুমি কারোটা কপি করতেছো না। বাট তোমার মাথার ভিতরে যে না আমি এর উপরে ইউনিক, আমার ভিতরে একটা ভয় কাজ করতেছে, কপি হবে কি হবে না, মার্ক পাবো কি, এটা নিয়ে তোমার লেখা হয়ে যাবে। একজন স্টুডেন্ট মনে করো বাজারের কাছে পড়ে, বাজারের টিচার, এখন সব স্টুডেন্ট মনে করো পরীক্ষার খাতায় লিখতেছে, সবার জন্য তো নোট খাতা আছে, সব জি গজারির খাতা লিখবে কিনা একই রকম হবে কিনা খাতায় তোমার থাকতে হবে। এখন তোমার সায়েন্সের ক্ষেত্রে অলমোস্ট ইকুয়াল, আমি তো তোমাকে গাইডলাইন দিয়েছি যাতে তোমার মেইন ইনফরমেশন গুলো, আমি যদি বক্স না দেখাই তুমি পারবে না, এখানে একটা ইম্পর্টেন্ট লাইন বলা দরকার, তুমি যদি না লেখো অনেক সময় অনেকে মিস করে যেতে পারে, এই করে আমি লিখে দিচ্ছি আর কিছু না। এখন বাকিটা তুমি তোমার মতো করে সাজাও। আর কারো যদি কোনো কথা থাকে বলো। স্যার আমাদের কি প্রশ্ন তুলতে হবে? আমি যেভাবে লিখছি আমি তো পুরোটা লিখে দিছি ভাই, অ্যাসাইনমেন্টের পেজ, উপরে অ্যাসাইনমেন্টে তারপর ক দিয়ে যেভাবে লিখছি তুমি জাস্ট সেভাবে লিখবা। আমি তো পুরো, তুমি খাতাটা কিভাবে লিখবা, উপরে কি পেজ থাকবে সেটা আমি লিখলাম, কোন অংশ ফিল আপ করবা সেটা বললাম, পরের অংশে খাতায় মার্জিন থাকবে, তারপর তোমার এখানে অ্যাসাইনমেন্ট 1 দিয়ে ক দিয়ে যে টাইটেল দিছি হুবহু এক, মানে যা তুমি পরীক্ষার খাতায় যেভাবে লিখবা, পরীক্ষার খাতা তো না অ্যাসাইনমেন্টের খাতায় হুবহু আমি সেভাবে দেখাইছি। হ্যাঁ বলো, আর কি, আর কারো কোনো কথা থাকলে বলো ভাই। না স্যার, আর কনফিউশন নাই। কারো কোনো সমস্যা আছে? আর তোমার এত মাথায় কপি কপি চিন্তা করো না, এত মানে মানুষের আইডিয়া নাও না, তোমার কাজ তুমি তোমার একটা কনসেপ্ট নিয়ে লেখার কাজ লিখে যাও, আর এডমিশনের জন্য পড়ার কাজ করো, এটার জন্য এত প্যানিক নেওয়া লাগবে না, আল্লাহ ভরসা, আর আমরা তো আছি, খাতায় থাকলে মার্ক পাবে এমন কিছু হবে না। ওকে, আল্লাহ ভরসা, আল্লাহ হাফেজ।